নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। খুনের ৪৩ বছর পর দোষী সাব্যস্ত, আসামিরা সিউড়ি জেলা আদালতে। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরে পুজো কমিটি নিয়ে বৈঠক। জেলা তৃণমূলের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ লাভপুরে। সাংগঠনিক আলোচনা ও কারামন্ত্রীকে সংবর্ধনা খয়রাসোল ব্লক তৃণমূলের। ১০০ লিটার চোলাই মদ ও মোটর সাইকেল ধৃত ১ লোকপুরে। মোরারই ১ নম্বর ব্লকের বেনিফিশিয়ারিদের মুরগির ছানা বিতরণ। খুনের ৪৩ বছর পর দোষী সাব্যস্ত। ১৯৮১ সালে ৮ই আগস্ট ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটগ্রামে ৯ জনকে খুনের মামলায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করল বীরভূম জেলা আদালত। ১৯৮১ সালের ৭ই আগস্ট একটি ধর্মীয় জলসা একটি শব্দ ব্যবহারকে কেন্দ্র করে ৯ জনকে একটি খড়ের বাড়ির মধ্যে ভরে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে বাড়িতে আগুন লাগানো হয়। এরপর একে একে ৯ জনকে বের করে রাস্তায় কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়। সেই ঘটনায় মোট ৭২ জনের নামে অভিযোগ ছিল, বর্তমানে জীবিত ৩৬ জন। তাদের মধ্যে শুক্রবার ২০ সেপ্টেম্বর ১৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়। বাকি ২৩ জনকে বেকসুর খালাস দেয় অতিরিক্ত জেলা দায়রা আদালতের এজলাসে। মোট ৪ জনের সাক্ষ্য গ্রহণ হয় এই মামলায়। এই মামলা চলাকালীন অনেক অভিযুক্তের মৃত্যু, সাক্ষীদের গরহাজির, হাইকোর্টে দীর্ঘদিন বিভিন্ন আবেদন পড়ে থাকার জন্য এই মামলায় দেরি হয়। এদিন সরকারি আইনজীবী মলয় মুখার্জি জানান, এই মামলাটা ৪৪ বছর আগের মামলা। এই মামলাটাতে দীর্ঘদিন ধরে নানাভাবে কখনো হাইকোর্টের কেসটা পড়েছিল, কখন এখানে সাক্ষী আসছিল না। এই সমস্ত জট ছাড়িয়ে অবশেষে আমাদের গত ২ মাস থেকে সাক্ষী সাবুত শুরু হয়েছিল এবং সাক্ষী সাবুত শুরু হওয়ার পর আজকে তার জাজমেন্ট হয়েছে। এবং এই কেসে প্রায় ৭০ থেকে ৭২ জন আসামি ছিলেন মূল মামলায়। তাদের মধ্যে অনেকেই মারা গেছেন, প্রায় ৫২ থেকে ৫৩ জন এখনও পর্যন্ত জীবিত ছিলেন, তাদের বিচার চলছিল। তার মধ্যে ১৩ জনকে দোষী সাব্যস্ত করেছেন আজকে প্রথম দায়রা আদালত এবং ১৩ জনকে আগামী সোমবার দিন তাদের সাজা শোনাবেন। ঘটনাটা ছিল একটা ধর্মীয় পীর সাহেবের একটা গান করাকে কেন্দ্র করে ময়ূরেশ্বরের কোটগ্রামের ঘটনা। সেখানে মানুষ দুপক্ষের মধ্যে জমা হয় এবং ওদের মধ্যে একটা ধস্তাধস্তি শুরু হয়। তারপর তারা একটা বাড়ির ভেতরে ঢুকে যায়। সেই বাড়িতে চালে আগুন লাগিয়ে দেওয়া হয়, খড়ের চাল ছিল। তারপর সেখানে লঙ্কার গুঁড়ো ফেলে দেওয়া হয়। তারপর সেই দরজা ভেঙে এক এক করে যখন বাইরে বেরিয়ে আসে তখন এক একজন করে কেটে তাদেরকে রাস্তায় ফেলা হয়। এই ছিল মূলত অভিযোগ। সাক্ষী খুব বেশি হয়নি, মাত্র ৮ জনের সাক্ষী হয়েছে। তার মধ্যে একজন পুলিশ অফিসার ছিলেন, একজন ডাক্তার ছিলেন, বাকি ৬ জন বাইরের সাক্ষী ছিলেন। এত দেরি হলো বিভিন্ন কারণে। ধরুন মারা গেছে, এক একজন করে মারা গেছে, সেই ডেথ রিপোর্ট আসতে দেরি হয়েছে। কখনো হাইকোর্টে গিয়ে মামলাটা পড়েছিল, সেখানে দেরি হয়েছে। কখনো আয়োগে পাওয়া যায়নি। কেসটা প্রায় ৪৪ বছর ধরে কেস। আমরা তো অনেকেই বলেন বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে। সেইটা যে সত্যি নয়, সেটা বিচার যে এখনও পাওয়া যায়, সেটা আমরা আজকে প্রমাণিত করলাম। এবং আজকে সেই দীর্ঘদিনের পুরনো মামলায় যারা বাদী ছিলেন তারা আজকে বিচার পেয়েছেন, তারা স্বভাবতই খুশি, আমরাও খুশি যে দীর্ঘদিন পরে এরকম একটা মামলায় আমরা বিচার দিতে পেরেছি। পাশাপাশি আসামিদের পক্ষ থেকে আইনজীবী সোমনাথ মুখার্জি বলেন, দেখুন, ১৯৮১ সালের একটি কেস, ময়ূরেশ্বর থানার কোটগ্রামের একটি কেস, খুনের মকদ্দমা, খুনের মামলা, সেটা চলছিল সিউড়ি আদালতে। যেখানে প্রথমে ৭৬ জন আসামি ছিল, পরবর্তীকালে অনেক আসামি বার্ধক্যজনিত কারণে মারা যায় এবং এখন ৩৬ জন আসামি ছিল যারা এই বিচার ব্যবস্থার মধ্যে অংশগ্রহণ করেছিল, যাদের চলছিল। তো যাই হোক, এই মামলায় আজকে আমাদের এডিজে ফার্স্ট কোর্ট যিনি আছেন তিনি এই ৩৬ জনের মধ্যে ১৩ জনকে দোষী সাব্যস্ত করেছেন এবং সোমবার দিন রায় ঘোষণার দিন ঘোষণা করেছেন। এখানে অভিযোগটা ছিল যে ওই গ্রামের একটি বাড়িতে একটা গজল গাওয়া হচ্ছিল
সেখানে নাকি গ্রামবাসীদের সেই গজলের বিষয়বস্তু নিয়ে আপত্তি ছিল। এই নিয়ে একটা গণ্ডগোল। আমি আসামিপক্ষের তরফে এইটুকুই বলতে পারি যে পুলিশের তরফ থেকে তদন্তকালে যে প্রাথমিক যে রিপোর্ট এসেছিল সেটা ছিল যে গ্রামবাসীদের দুপক্ষের মধ্যে ঝামেলা। যাই হোক, পরবর্তীকালে সাক্ষীরা নিজেদের মতো করে বলেছেন এবং এই মামলায় আসামিপক্ষে আমি একটাই বলতে পারি যে যেহেতু দীর্ঘদিন ধরে এই মামলা চলছে, 1986 সাল থেকে এই মামলার দায়রা বিচার চলছে, সেশনস ট্রায়াল চলছে এবং অনেক জজ সাহেবই তিনি বিচারকই করেছেন। কোনো একজন জজ সাহেবের পক্ষে সম্ভব হয়নি পুরো মামলাটা বিচার কন্টিনিউ করা, যেটা হয়তো আসামিপক্ষের জন্য একটু ক্ষতির ব্যাপার হয়েছে, যেটা প্রিজুডিস তারা হয়েছে। কারণ ধরুন সাক্ষীরা যখন সাক্ষী দিতে আসে তখন তাদের ব্যবহার, তাদের আচরণে বোঝা যায় যে তারা মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে। এটাকে বলে ডিমেনার আইনি পরিভাষায়। তো সেই ডিমেনারটা তিনিই লক্ষ্য করার সুযোগ পান যিনি সাক্ষীটা রেকর্ড করছেন। আজকে যিনি রায় ঘোষণা করলেন তিনি শুধুমাত্র এই মামলার আর্গুমেন্ট শুনে, ফাইনাল আর্গুমেন্ট যাকে বলে, সেটা শুনে উনি রায় ঘোষণা করেছেন। কাজে তার পক্ষে সম্ভব ছিল না সাক্ষীদের আচার আচরণ বা বৈশিষ্ট্য লক্ষ্য করা। যাই হোক, ওনার যেটা মনে হয়েছে সেটা করেছেন। এই 13 জন আসামির মধ্যে কয়েকজন আসামি আমার আছে, তাদের সবারই পক্ষেই আমি বলছি যে তারা এই রায়কে কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করবেন, মহামান্য কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করবেন এবং সেখানে আমরা অবশ্যই সুবিচার পাবো। হ্যাঁ, শাস্তির পরিমাণ কতটা হবে সেটা সেন্টেন্সের পয়েন্টে সেদিন সোমবার হবে। হ্যাঁ, সবাই হাজির। দেখুন, খুনের মামলায় সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং সর্বনিম্ন হচ্ছে যাবজ্জীবন। এর থেকে তো কম বেশি কিছু নেই। আদালত স্তরে, প্রশাসনিক স্তরে ব্যাপারটা আলাদা। আপনারা কি হাইকোর্টে যাচ্ছেন? হ্যাঁ, সবাই হাইকোর্টে যাবে, যারা আছে তারা সবাই হাইকোর্টে। যারা আজকে দোষী সাব্যস্ত হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক কত আছে? সবচেয়ে বেশি বয়স্ক আমি দেখতে পাচ্ছি 76 আর প্রায় 80 বছরও রয়েছে। কারণ স্বাভাবিকভাবেই 81 সাল থেকে মামলা চলছে, তখন যারা হয়তো সবে যৌবনে পা দিয়েছিলেন আজকে তারা বৃদ্ধ অবস্থায় রয়েছে। এই মামলায় অনেক আসামি মারাও গেছেন যারা বিচার চলতে। আপনার নাম? সোমনাথ মুখার্জি। আপনি কোন পক্ষের? আমি আসামি পক্ষের আইনজীবী। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই দুর্গোৎসবকে মাথায় রেখে যাতে ধর্ম মত নির্বিশেষে সকলে উৎসব মুখর দিনগুলি আনন্দে কাটাতে পারেন, তার জন্য প্রশাসনিক বৈঠক হলো গীতাঞ্জলিতে আজ শুক্রবার 20 সেপ্টেম্বর। এই বৈঠকে বোলপুরের সমস্ত পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং তাদের মতামত জানান। এছাড়াও আন্তর্জাতিক বোলপুর শহরে উৎসবের কয়েকটা দিন যাতে মানুষের কোনোরূপ অসুবিধা ভোগ করতে না হয়, তার জন্য সমস্ত রকমের আলোচনা করা হয়। এই আলোচনা সভাতে কার্নিভাল নিয়েও আলোচনা হয় যাতে আরও সুন্দরভাবে অনুষ্ঠানটিকে করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, বোলপুরের ADPO রিকি আগরওয়াল, শান্তিনিকেতন থানার OC কস্তুরী মুখার্জি, বোলপুর মহকুমা প্রশাসক অয়ন নাথ, অন্যান্য আধিকারিকগণ। এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, দেখুন, আর বছরে মাননীয় মুখ্যমন্ত্রী অনুমতি ক্রমে আমরা বোলপুরে কার্নিভাল করেছিলাম। এই বছরও সেকেন্ড বছর কার্নিভাল করার জন্য আজকে আমরা প্রাথমিকভাবে সমস্ত কাউন্সিলর বোলপুর শহরে এবং অ্যাডিশনাল SP, SDPO, SDO থেকে শুরু করে আমাদের এক্সিকিউটিভ অফিসার সমস্ত ভাইস চেয়ারম্যান সহ, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলরদের ডেকেছে
এবং প্রতি ওয়ার্ডে যে কটা পুজো কমিটি আছে তাদের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ডেকেছিলাম, যাতে এই বছর আমরা আগাম প্রস্তুতি নিয়ে কার্নিভালটা আরও সুন্দরভাবে করতে পারি। এবং আমরা আমাদের বক্তব্য বললাম, পুজো কমিটিটাও কিছু কিছু ভালো সাজেশন দিয়েছে। আমরা এই সাজেশনগুলো নিয়ে আবার 5ই অক্টোবর আমরা ফাইনাল মিটিং করে তারপরে আমরা কীভাবে কী করবো না করবো সেই দিনই সব ক্লাবদের জানিয়ে দেবো। এবং তাদের সাজেশনগুলো আমরা গ্রহণ করেছি, এবং যাতে এবছরে ভালোভাবে করতে পারি। নিশ্চয়ই আপনারা আর বছরে ভালো সহযোগিতা করেছিলেন, এবারও আপনাদের সহযোগিতায় বোলপুরের মানুষ সবাই তো আর কার্নিভালে আসতে পারবে না, যারা আসতে পারবে না তারা বাড়িতে বসে যেন দেখতে পারে, তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি। যানজট পুজোর সময় যানজট মোকাবিলার ব্যবস্থা হবে, তার জন্য আমরা প্রশাসনের সঙ্গে পুলিশ প্রশাসন বসেছি। আমরা কাউন্সিলররা এবং পুলিশ প্রশাসন রাস্তায় থাকবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। লাভপুরের বন্যা কবলিত টিবা অঞ্চলে গতকাল বৃহস্পতিবার 19শে সেপ্টেম্বর বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গ্রামের মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এই ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, লাভপুরের ব্লক সভাপতি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। প্রায় 2000 পরিবারের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এই ত্রাণ সামগ্রীতে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ছিল। আরও জানা যায়, ত্রাণ সামগ্রীর মধ্যে 15 রকমের খাদ্য সামগ্রী ছিল। এছাড়াও বীরভূম জেলায় আরও বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিলি করা হবে বলে জানান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের সময় যে দুর্ঘটনা ঘটেছিল তার জন্য দুঃখ প্রকাশ করেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। তিনি এদিন স্পিডবোট উল্টে যাওয়ার দুর্ভাগ্যজনক ঘটনা বলে জানান। এদিন তিনি আরও জানান, আজকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই লাভপুরের ঠিবা অঞ্চলের যে মানুষগুলো বন্যার কবলে পড়েছে, কমসে কম 2000 পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী তুলে দেওয়া হলো। 15টা আইটেম আছে, চাল থেকে শুরু করে, চিনি থেকে শুরু করে, মুড়ি থেকে শুরু করে, গুড় থেকে শুরু করে, নুন লঙ্কা সব কিছুই প্রত্যেকটি 15টা আইটেম তুলে দেওয়া হলো মানুষের হাতে। এছাড়াও বীরভূম জেলার 10,000 পরিবার যারা দুর্দশাগ্রস্ত মানুষ আছে, যাদেরকে এই বন্যা কবলে পড়েছে, তাদের প্রত্যেকের হাতে আজকের পর থেকে, কাল থেকে শুরু হবে, প্রত্যেক পরিবারকে এই ধরনের যে নিত্য খাদ্যদ্রব্য সামগ্রী তুলে দেওয়া হবে। মানে এটা কি ওভারঅল 10,000 মানুষ জেলা? আমাদের এখন পর্যন্ত যেটুকু হিসাব আছে 10,000 মানুষের। তাছাড়াও আমাদের প্রশাসনিক লেভেল থেকে প্রত্যেকটি পরিবারকে সহায়তা করা হয়েছে, এমনকি মেডিসিন থেকে শুরু করে, বিএমওস থেকে শুরু করে, আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত যারা রাজ্য সরকার দপ্তর যারা আধিকারিক আছে তারা সকলে এখানে এসেছিলেন। এবং এখানকার যিনি বিধায়ক আছেন অভিজিৎ সিনহা রানাদা, তিনি ডে 1 থেকে এখানকার মানুষের পাশে সবসময় পরিষেবা দিয়েছেন। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের এখানকার মিনিস্টার যিনি আছেন রাজ্যের, তিনাকেও মানুষ ভূঁইয়া সাহেব, উনিও আজকে এসেছিলেন। এবং এসে এই লাভপুরে ঠিবা অঞ্চলের যে বাঁধটা বারবার ভেঙে যাচ্ছে প্রত্যেক বছর, সেই বাঁধটাকে সঠিকভাবে যেন কাজ করা হয় এবং আগামী দিনে এই এরা মানুষ যেন দুর্ঘটনার কবলে না পড়ে, তার জন্য
সঠিকভাবে এই এরিয়া কীভাবে নির্মাণ করা হয় বাঁধটাকে সে চিন্তা ভাবনা তিনি করবেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জানাবেন, সে প্রতিশ্রুতি দিয়ে গেছেন। মুখ্যমন্ত্রী কুইয়া নদীতে স্পিড বোটে ডুবে গেলেন ডিএম, 2 সাংসদ, বিধায়ক, এবং তারা উদ্ধার হয়েছে অক্ষত অবস্থায়, কিন্তু প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারত। এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা ঘটনা ঘটেছে খুবই দুর্ভাগ্যজনক। ব্যাপারটা হচ্ছে এই কুইয়া নদীর বাঁধ দেখার জন্য ডিএম সাহেব বেশ করবে এসেছেন, আমাদের এমএলএ সাহেব তো ডে 1 থেকে ছিলেন। পাশাপাশি লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা বলেন, বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সারা বীরভূম জেলায় প্রায় 10,000 মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, দলীয় তরফ থেকে তাদেরকে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, নুন, তেল, হলুদ, মশলা, এই আলু, পেঁয়াজ, বিভিন্ন রকম আইটেম একটা করে প্যাকেটে করে দেওয়া হচ্ছে। আজকে লাভপুর ব্লকের এই ছিবা অঞ্চলে বলরামপুর গ্রামে আমরা 2000 প্যাকেট এখানকার ব্লক নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্বের হাতে তুলে দিলাম। তারা কাল সকালে বসে লিস্ট করে দল মত নির্বিশেষে, এখানে কোনো রাজনীতি নেই, হয়তো এটা আমরা আমাদের দলের পক্ষ থেকে দিচ্ছি, কিন্তু পাবে সবাই, কে কংগ্রেস, কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি দেখার দরকার নেই। ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ, সুতরাং সেখানে কোনো বাদবিচার হবে না, নিরপেক্ষভাবে ন্যায্যভাবে মালটা বিলি হবে, সেই কথাই আমরা বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে এখানকার ব্লক নেতৃত্বকে বলে গেলাম, অঞ্চল নেতৃত্বকে বলে গেলাম। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, লাভপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962277 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। গতকাল বৃহস্পতিবার 19শে সেপ্টেম্বর খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় ব্লকের দলীয় কার্যালয়ে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে পুষ্পস্তবক, শালসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। পাশাপাশি একই মঞ্চ থেকে ব্লক তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিটি অঞ্চল ধরে ধরে সাংগঠনিক বৃদ্ধি এবং সকলকে নিয়ে চলার বার্তা দেওয়া হয় এদিনের সভা থেকে। খয়রাসোল ব্লক 4 জনের যে কোর কমিটি, তাদের বোঝাপড়া এবং সকলকে নিয়ে চলার পরিপ্রেক্ষিতে এবার লোকসভা ভোটে খয়রাসোল ব্লক থেকে তৃণমূল কংগ্রেস ভোটে লিড পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার প্রতিটি পঞ্চায়েতকে 5টি করে পাকা রাস্তা উপহার দিতে চলেছেন। খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়াকরণ শুরু হয়ে যাবে, সেই সাথে রাস্তা সংস্কারও হবে বলে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বক্তব্যে উল্লেখ করেন। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্যগণ। এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, খয়রাসোল ব্লক লিড দিয়েছে। অনেকেই বলেছিল খয়রাসোল ব্লকে আমরা 15 থেকে 20,000 ভোটে হারব, কিন্তু খয়রাসোলের যে 4 জনকে দায়িত্ব দল দিয়েছিল তারা খেটে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করে দিয়েছে যে খয়রাসোলের মানুষ মমতা ব্যানার্জির বাইরে নয়। তাহলে আমরা হারতাম কেন? নেতৃত্বর ভুলে, নেতৃত্বদের গোলমালে আমরা হারতাম। তাই এবার নেতৃত্বর ভুল ছিল না, নেতৃত্বের মধ্যে কোনো গোলমাল ছিল না, তাই খয়রাসোল ব্লক আমরা জিতেছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বীরভূম জেলা শুধু খয়রাসোল ব্লককে নয়, বীরভূম জেলার প্রতিটি ব্লককেই লোকসভা ভোটে ভালো রেজাল্ট করার জন্য প্রতিটি ব্লককেই 5টা করে রাস্তা দেওয়া করছেন, প্রতিটি অঞ্চলকে 5টা করে রাস্তা দিচ্ছেন। এবং আশা রাখি এই রাস্তাগুলো হলে, মানে দেখুন 167 × 5 35 প্রায় 835টার মতন রাস্তা, 835টার মতন রাস্তা আমরা পাবো এবং সেটা 6 মাসের মধ্যেই আমাদের কাজ শেষ হয় বলে আমরা মনে করি। তো এই উপহারটা আমাদের কাছে বিরাট পাওয়া। আশা রাখি সামনের দিনে
আরও এবং যেই বর্ষা অতিবৃষ্টি যেটা হয়েছে বীরভূম জেলায়, কিছু কিছু ব্লক ভালো এফেক্ট হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ব্লকে আংশিক এফেক্ট হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এই 13 তারিখ থেকে সমানে মনিটরিং করে যাচ্ছেন বীরভূম জেলাকে, এবং আজকে উনি মন্ত্রিসভার আমাদের প্রবীণ সদস্য মানস ভূঁইয়া, যিনি ইরিগেশন অ্যাগ্রো ইরিগেশনের মন্ত্রী, ওনাকে পাঠিয়েছেন কোথায় ব্রিজ ভেঙেছে, কোথায় রাস্তা ক্ষতি হয়েছে, কোথায় মানুষের বাড়ি ভেঙেছে, বাড়ি আংশিক ক্ষতি হয়েছে, মানুষ বিপদে পড়েছে, এইগুলো পর্যালোচনা করার জন্য পাঠিয়েছিলেন। এবং যে জেলাগুলো এফেক্টেড হয়েছে সেখানে একজন করে আইএস অফিসার, প্রিন্সিপাল সেক্রেটারি র্যাঙ্কের অফিসার আমাদের এখানে এসছেন, রাজেশ সিনহা, তিনিও ছিলেন, আমরা সমস্ত এমএলএও ছিলাম, এবং সেখানে আলোচনা হয়েছে, সার্বিক আলোচনা, খুব ভালো ফলপ্রসূ আলোচনা হয়েছে, এবং সেই রিপোর্ট ডিএম পাঠিয়েছেন, এবং আমাদের যে বাড়ি ভেঙেছে কি আংশিক ক্ষতি হয়েছে সেগুলোও রিপোর্ট যাবে, এবং তারা যাতে ক্ষতিপূরণ পায়, এবং ব্রিজ বা রাস্তা যেগুলো হয়েছে সেগুলো যাতে রিপেয়ার করা যায় সেগুলো উনি দেখবেন, কথা দিয়ে গেছেন। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাসোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। অবৈধ চোলাই মদ পাচার রোধে পুলিশের বড় সাফল্য লোকপুর থানার। 100 লিটার অবৈধ চোলাই মদ ও মোটরসাইকেল সহ এক ব্যক্তিকে আটক করে লোকপুর থানার পুলিশ গত বুধবার 18 সেপ্টেম্বর বারাবন জঙ্গল সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের পেছনে বস্তা ভর্তি এক আরোহীকে আটক করে এবং তল্লাশি চালিয়ে 100 লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করে। অবৈধ চোলাই মদ ও মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করে লোকপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম পঞ্চু গোপ, বাড়ি ঝাড়খণ্ডের বাগডোগরি থানার মোড়াবেরিয়া গ্রামে। ধৃতকে গতকাল বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর দুবরাজপুর আদালতে তোলা হয় লোকপুর থানার পুলিশের পক্ষ থেকে। দীর্ঘ কয়েক মাস যাবৎ অবৈধ চোলাই মদ পাচার রোধে লোকপুর থানা পুলিশের লাগাতার সাঁড়াশি অভিযানে দুবরাজপুর, কাকরতলা, লোকপুর থানা এলাকার বহু পাচারকারী সাইকেল, মোটরসাইকেল সহ ধরা পড়ে এবং সকলের জেল হেফাজত হয়। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, লোকপুর। আজ শুক্রবার 20 সেপ্টেম্বর মোরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত প্রাণী সম্পদ বিভাগ থেকে প্রায় 400 জন এলাকার গরিব ও দুস্থ বেনিফিশিয়ারিদের 10টি করে মুরগির ছানা বিতরণ করা হয়। অর্থাৎ প্রায় 4000 মুরগির ছানা বিতরণ করা হয় বেনিফিশিয়ারিদের। দুস্থ গরিব মানুষেরাই মুরগির ছানাগুলিকে বড় করে পরবর্তী ক্ষেত্রে পরিবারের আর্থিক অনটনের কাজে লাগে, সেই জন্যই ব্যবস্থা মোরারই প্রাণী সম্পদ বিভাগের। এদিন এই ছানাগুলিকে বিতরণ করেন মোরারই 1 নম্বর ব্লকের প্রাণী সম্পদ বিভাগের BLDO ডাক্তার অচিন্ত মহান্তি। এদিন এক মহিলা বেনিফিশিয়ারি জানান, আপনার নাম কি? বাড়ি কতটা পেলেন মুরগি? 10টা। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV, মোরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।